নমস্কার, আমি ভাস্বতী। আপনি দেখছেন আপডেট বাংলা ইউটিউব চ্যানেল। রইল আজকে সবথেকে বড় 10টি প্রধান খবর। দেখে নিন এক নজরে আজকের হেডলাইন্সগুলি। মাত্র 16 দিনে দুধিয়ায় তৈরি বিকল্প সেতু, পূর্ত দপ্তরের প্রশংসায় মুখ্যমন্ত্রী। নন্দীগ্রামে মাদ্রাসা পরিচালন সমিতির ভোটে জয়ী তৃণমূল, মুখ থুবড়ে পড়ল বাম কংগ্রেস আইএসএফ জোট। দোষী অজি ক্রিকেটারের, ইন্দোরে শ্লীলতাহানির ঘটনায় বিতর্কিত মন্তব্য মধ্যপ্রদেশের মন্ত্রীর। ঘটনাস্থল রেলের জায়গা, কোনো নিয়ন্ত্রণ নেই ওখানে, চেতলায় খুনের ঘটনায় বক্তব্য ফিরাদের। ওর উত্তর পেতে মহুয়া কাঞ্চনের কাছে যেতে হবে, পাল্টা কল্যাণের তুলোধনা শুভেন্দুর। 350 কোটি টাকার তছরূপ শুনেই আসানসোল চিটফাট কাণ্ডে ধৃতের আইনজীবী বললেন, এসআইআর এ সবথেকে বেশি ক্ষতি হবে মতুয়াদের, বললেন কুণাল। বাংলায় পরিযায়ী শ্রমিকের রহস্য মৃত্যু যোগীরাজ্যে, বাঙালি বিদ্বেষের জেরে খুন অভিযোগ তৃণমূলের। ভবানীপুরে অন্য বিজেপির নেতাদের মনোবল বাড়াতে ভোকাল টনিক, তবে নিজে লড়বেন না শুভেন্দু। অনুব্রত মণ্ডলের কণ্ঠে ফের চেনা সুর, দাবি করলেন 26 নির্বাচনে ফের খেলা হবে। আপনাদের কাছে একটা অনুরোধ রইল, আমরা প্রতিদিন চেষ্টা করি আপনাদের জন্য সঠিক, সংক্ষিপ্ত এবং নিরপেক্ষ খবর পৌঁছে দিতে। আমাদের এই ছোট্ট চেষ্টাকে যদি আপনার ভালো লাগে তাহলে দয়া করে একটা লাইক দিয়ে পাশে থাকার বার্তা দিন। আপনাদের একটা লাইকই আমাদের আগামী দিনের অনুপ্রেরণা। এবার আসছি বিস্তারিত খবরে। মাত্র 16 দিনের মধ্যে তৈরি 468 মিটারের মিরিক এবং শিলিগুড়ি সংযোগকারী দুধিয়ার বিকল্প সেতু। এই সেতু চালু হবে, ওই দিন থেকে সেতু দিয়ে যাতায়াত করতে পারবেন সকলে। বিকল্প সেতু নির্মাণের সঙ্গে যারা যুক্ত, সোশ্যাল মিডিয়া পোস্টে তাদের প্রশংসা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সম্প্রতি নিম্নচাপের ভারী বৃষ্টি এবং হরপা বানে বিপর্যস্ত হয়েছিল উত্তরবঙ্গ। দার্জিলিংয়ের মিরিক থেকে একাধিক এলাকা ধসে বিধ্বস্ত হয়েছিল। বালাসন নদীর উপর ভেঙে পড়েছিল দুধিয়ার সেতু। শিলিগুড়ি থেকে মিরিক যাওয়ার জন্য এই সেতু অন্যতম মাধ্যম। সেই সেতু ভেঙে পড়ায় যোগাযোগ ব্যবস্থা কার্যত বেহাল হয়ে পড়ে। প্রাথমিকভাবে সেই সময় শিলিগুড়ি থেকে মিরিকের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। পরে বিপর্যয় সামলে কিছুটা স্বাভাবিক হতে থাকে দার্জিলিং সহ উত্তরবঙ্গের জেলাগুলি। একাধিক রাস্তায় ধস সরানো হলে ঘুরপথে মিরিক এবং শিলিগুড়ির যোগাযোগ শুরু হয়। তবে ঘুরপথে গাড়ি চলাচলের জন্য বহু সময় এবং অর্থ গুনতে হয় পর্যটক থেকে সাধারণ বাসিন্দাদের। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিপর্যয়ের পর উত্তরবঙ্গে পৌঁছে জানিয়েছিলেন দ্রুত অস্থায়ী সেতু তৈরি করা হবে। সেই নির্দেশের পরই দ্রুত অস্থায়ী সেতু তৈরির কাজ শুরু হয়। 2 সপ্তাহ পরে সেই অস্থায়ী সেতু নির্মাণ হয়। গত 10 তারিখ থেকে জোর কদমে অস্থায়ী সেতু তৈরির কাজ শুরু হয়। বালাসন নদীর ওপর পাইপ, বোল্ডার এবং অন্যান্য সরঞ্জাম দিয়ে ওই সেতু তৈরি হয়েছে বলে খবর। 2 সপ্তাহের মধ্যেই কাজ শেষ হয়েছে। আগামীকাল অর্থাৎ সোমবার থেকে বিকল্প সেতু চলাচলের জন্য খুলে দেওয়া হবে। বিজেপির ভোট ষড়যন্ত্র, মুখ থুবড়ে পড়ল সিপিএম কংগ্রেস আইএসএফ জোট শক্তি। বিজেপির ইন্ধনে কোমর বেঁধে ভোট যুদ্ধে নামলেও তৃণমূল কংগ্রেসের শক্তিশালী কুপকাত। এই মাদ্রাসা পরিচালনা ক্ষেত্রে অব্যাহত থাকলো তৃণমূল কংগ্রেস জয়ের ধারা। রবিবার নন্দীগ্রাম 1 নম্বর ব্লকের মোহাম্মদপুর দারুল উলুম সিনিয়র মাদ্রাসার পরিচালন সমিতির প্রতিনিধি নির্বাচনে বিরোধী শূন্য বোর্ড দখল করে শেষ হাসি হাসল তৃণমূল কংগ্রেস। জানা গিয়েছে, এবার তৃণমূল কংগ্রেসকে পরাজিত করতে সিপিএম কংগ্রেস এবং আইএসএফ জোট এই শক্তি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছিল। সংখ্যালঘু অধ্যুষিত এলাকা বলে বিজেপির তরফে কোনো প্রার্থী ছিল না, তবে বিজেপি পিছন থেকে যাবতীয় সহযোগিতা করেছে বলে জানা গিয়েছে। যদিও সিপিএমের নন্দীগ্রামের উত্তর এরিয়া কমিটির সম্পাদক মহাদেব ভূঁইয়া জানান, কোনো জোট শক্তি নয়, আমরা এককভাবে লড়াই করেছি। তবে ওরা অর্থাৎ তৃণমূল কংগ্রেস কিছু প্রক্সি ভোট পেয়ে জয় সুনিশ্চিত করেছে। তবুও আমরা লড়াই করতে ভয় পাইনি। মানুষ যা রায় দিয়েছে সেটাই মাথা পেতে নিয়েছে। মোহাম্মদপুর দারুল উলুম সিনিয়র মাদ্রাসা পরিচালন সমিতি তো ফের প্রমাণিত হলো। আগামী বিধানসভা নির্বাচনে নন্দীগ্রামবাসী তৃণমূল কংগ্রেস প্রার্থীকে জয়ী করে উপহার দেবে রাজ্যবাসীকে। বিশ্বকাপ ম্যাচ খেলতে এসে ইন্দোরের 2 অজি মহিলা ক্রিকেটারের শ্লীলতাহানির ঘটনায় অস্বস্তিতে পড়েছে সিবিআইয়ের পাশাপাশি মধ্যপ্রদেশের বিজেপি সরকার। এবার ওই ঘটনায় বিতর্কিত মন্তব্য করলেন রাজ্যের মন্ত্রী কৈলাস বিজয়বর্গীয়। তার দাবি, এই ঘটনা থেকে বিজেপির ক্রিকেটারদের শিক্ষা নেওয়া উচিত। বিজেপি নেতা মনে করিয়ে দেন, ইংল্যান্ডে যতটা জনপ্রিয় ভারত ক্রিকেট ততটাই জনপ্রিয়। একজন ফুটবল খেলোয়াড়ের উদাহরণ দেন তিনি, যিনি হোটেল ছেড়ে পাবলিক প্লেসে বেরোনোর হেনস্থার মুখে পড়েন। মেয়েরা তাকে চুম্বন করে তার জামা ছিঁড়ে দেওয়া হয় ইত্যাদি। এখানেই না থেমে বিজয়বর্গীয় যোগ করেন, মাঝে মাঝে খেলোয়াড়রা তাদের জনপ্রিয়তা বুঝতে পারেন না। তারা খুবই জনপ্রিয়, ফলে তাদের সতর্ক থাকা উচিত। যা ঘটেছে তা থেকে আমাদের শিক্ষা নেওয়া উচিত। এটা আমাদের জন্য এবং খেলোয়াড়দের জন্য একটা শিক্ষামূলক ঘটনা। প্রসঙ্গত 23 অক্টোবর সন্ধ্যাবেলা খাজনারা রোড অঞ্চলে ঘুরতে বেরিয়েছিলেন অস্ট্রেলিয়ান প্লেয়াররা। জানা গিয়েছে, তারা হোটেল থেকে বেরোনোর পর একটি বাইক তাদের অনুসরণ করতে থাকে। একটি ক্যাফের দিকে যাওয়ার সময় ওই বাইকটি তাদের কাছে এসে অশ্লীলভাবে শরীর স্পর্শ করে পালিয়ে যায়। দ্রুত ওই ক্রিকেটাররা হোটেলে বার্তা পাঠান। তাদের নিরাপত্তার দায়িত্বে থাকা অফিসার ড্যানি সিমস স্থানীয় থানায় যোগাযোগ করেন।
পরে তদন্তে নেমে প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলা শুরু করে পুলিশ। তাদের মধ্যে একজনের সাহায্যে অভিযুক্তদের বাইকের নাম্বারও পাওয়া যায়। সেই সূত্র ধরে আকিল খান নামের ওই অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়। চেতলায় মদের আসরে বচসা এবং শাবল ঢুকিয়ে খুনের অভিযোগে এবার গ্রেপ্তার করা হয়েছে দুইজনকে। খোদ মেয়র ফিরহাদ হাকিমের ওয়ার্ডে 17 নম্বর বাস স্ট্যান্ডে এক ব্যক্তিকে খুন করা হয়েছিল। নিহত অশোক পাসওয়ান পেশায় সার্ভিস সেন্টারের মেকানিক ছিলেন। এদিকে এই ঘটনায় মেয়র ফিরহাদ হাকিম বলছেন, নিজেদের মধ্যে ঝামেলা হয়েছে হয়তো। খাস কলকাতার বুকে খোদ ফিরহাদ হাকিমের বাড়ির অদূরে নৃশংস হত্যাকাণ্ড। শনিবার রাত 11:30 নাগাদ চেতলার 17 নম্বর বাস স্ট্যান্ডের কাছে মদের আসরে ছিলেন 42 বছরের অশোক পাসওয়ান। সেখানে বচসার জেরে তাকে গলায় শাবল ঢুকিয়ে খুনের অভিযোগ উঠেছে। চেতলায় প্রত্যক্ষদর্শী এক বাসিন্দা বলছেন, 17 নম্বর বাস স্ট্যান্ডে আইনজীবীর অফিসের সামনে অশোক পাসওয়ান গলায় শাবল ঢুকিয়ে দেওয়া হয়। এখানেই মদের আসর বসেছিল। অশোকের সঙ্গে ছিল তার সঙ্গীরা। সেখানে গন্ডগোল হয় অশোকের সঙ্গে। বাকিদের এই ফুটপাত ধরে রক্তাক্ত অবস্থায় 100 মিটার ছুটে যায়। নিহতের পরিবারের দাবি, রক্তাক্ত অবস্থায় রাস্তা ধরে ছুটতে এসে বস্তায় বসে পড়ে সেখানেই অজ্ঞান হারায়। অন্যদিকে ভয়াবহ ওই দৃশ্য তার পরিবারকে খবর দেন স্থানীয় বাসিন্দারা। তাকে তড়িঘড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হলে শেষ রক্ষা হয়নি। অশোক পাসওয়ানের আত্মীয়রা বলছেন, লোক বলছে তোমার ভাইকে মেরেছে, রক্ত বেরোচ্ছে। এসে দেখি রক্তে ভেসে যাচ্ছে। প্রথমে বুঝতে পারছি না কোথা থেকে রক্ত বেরোচ্ছে। ডাক্তার যখন ওয়াশ করেছে দেখছি মামাকে মেরে ফাটিয়ে দিয়েছে। কলকাতা পুরসভার যে 82 নম্বর ওয়ার্ডে ভয়ঙ্কর ঘটনাটি ঘটেছে, সেখানকার বাসিন্দা রাজ্যের মন্ত্রী এবং মেয়র ফিরহাদ হাকিম। অথচ অভিযোগ, সেখানে একাধিক জায়গায় কোনো সিসি ক্যামেরা নেই। চেতলার এক বাসিন্দা বলছেন, এই জায়গায় পুরো মদের ঠেক। রোজ রাত হয় 12টার পরে, প্রতিবাদ করলে মারবে। পুলিশ আছে কলকাতায়। মদের খোর, গাঁজাখোর, পাতাখোরদের এখানে পুরো আড্ডা। বাইরে থেকে কিনে এনে এখানে আসছে। খাস মেয়র এরকম এলাকার এই ধরনের ঘটনায় স্বাভাবিকভাবেই আক্রমণ শানাতে ছাড়েনি বিজেপি। কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী এবং বিজেপি সাংসদ সুকান্ত মজুমদার বলছেন, অস্বাভাবিক কিছু নয়, মেয়র এদের লালিত পালিত করে। এরা ভোট চুরি করে বিজেপির লোকেদের মারধর করে। মদের আসর বসেছে মেয়রের বাড়ির কাছে, মেয়র জানে না। কয়েকদিন আগে কল্যাণ সুকান্ত দরজা রেখেছিল বাংলা। চলেছিল চ্যালেঞ্জ পাল্টা চ্যালেঞ্জের খেলা। এবার কল্যাণের নিশানায় শুভেন্দু অধিকারী। রক্ষা কবচ উঠতেই বিস্ফোরক মন্তব্য করতে দেখা গেল তৃণমূলের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে। বিধানসভার বিরোধী দলনেতা বললেন, পশ্চিমবঙ্গের সবথেকে দুর্নীতিগ্রস্ত রাজনীতিবিদ। তীব্র কটাক্ষ করে বলেন, ও এখন আমার দয়াতে গ্রেপ্তার হয়নি, একটা ফালতু লোক। যত দাগি শিক্ষক শিক্ষাকর্মী ঢুকিয়েছিল 5 থেকে 7 দিন সময় দিন, লিস্ট আপনাদের সামনে দিয়ে দেব। এত বড় দুর্নীতিগ্রস্ত রাজনীতিবিদ পশ্চিমবঙ্গে নেই, প্রমাণ করে দেব সব। যদিও কল্যাণের কথায় বিশেষ পাত্তা দিতে নারাজ শুভেন্দু। পাল্টা কটাক্ষ এবং খোঁচা দিয়ে বলেন, আমি পরিষ্কারভাবে বলছি, উনি মদ্যপ। উনি যে ধরনের আচরণ করছেন, যে ধরনের ভাষা ব্যবহার করছেন, সেই মুখের ভঙ্গি বক্রোক্তি করেন, তার উত্তর আমি দেব না। এদিকে সাম্প্রতিককালে মহুয়া কল্যাণের মধ্যে বেনজির সংঘাত দেখেছে রাজনীতির কারবারিরা। অবস্থা এমনই দাঁড়ায় যে অস্বস্তিতে চরমে উঠছে শাসক দলের। যদিও বর্তমানে সেই রেশ কিছুটা থিতিয়ে গেলে এবার শুভেন্দু সেই ইস্যু টেনে এনেই খোঁচা দিলেন। কটাক্ষ করে বলেন, কল্যাণের কথায় সঠিক উত্তর পেতে গেলে দুজন তৃণমূলের লোকের কাছে যেতে হবে। একজন মোহ মৈত্র, অন্যজন কাঞ্চন মল্লিক। এই দুজনের কথার উত্তর দিতে পারবে। সদ্য বিচারপতি রাজাশেখর মান্থার দেওয়া শুভেন্দুদের রক্ষা কবচ প্রত্যাহার করে নিয়েছে কলকাতা হাইকোর্টের বিচারপতি জয় সেনগুপ্ত সিঙ্গেল বেঞ্চ। তা নিয়ে তুমুল শোরগোল। 2021 সালে এই রক্ষা কবচই বড় ঢাল হয়ে উঠেছিল শুভেন্দুর ক্ষেত্রে। সেই সময় এক মামলার শুনানির সময় শুভেন্দুর আইনজীবী যুক্তি ছিল, যদি বিরোধী দলনেতাকে প্রতিহিংসা রাজনীতিতে জড়িয়ে ফেলা হয়, তাহলে মামলায় জর্জরিত করা হলে তিনি ঠিক কাজ করতে পারবেন না। সব সওয়াল জবাবের পরেই আদালতে জানিয়ে দিয়েছিল, বিরোধী দলনেতার বিরুদ্ধে কোনো এফআইআর করার ক্ষেত্রে আগে নিতে হবে আদালতের অনুমতি। যদিও বারবার শুভেন্দুর এই রক্ষা কবচের বিরুদ্ধে সরব হয়েছিল রাজ্য। জামিন পেলেন না আসানসোল চিটফান্ড কাণ্ডে ধৃত তহসিন আহমেদ। শনিবার রাতে গ্রেপ্তারের পর রবিবার আসানসোল আদালতে তোলা হবে জেলা তৃণমূল নেতার পুত্র তহসিনকে। এদিন অভিযুক্ত আইনজীবী জামিনের আবেদন করলেও বিচারক তা খারিজ করে দেন। পুলিশের পক্ষ থেকে 14 দিনের হেফাজতে নেওয়ার আবেদন হলেও ধৃতকে বিচারক 10 দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেন। অভিযোগ, চিটফান্ডের কায়দায় প্রায় 3000 লগ্নকারীর কাছ থেকে এই পরিমাণ টাকা হাতিয়ে নেওয়া হয়েছে। ধৃতের কাছ থেকে 250 গ্রামের মতো সোনা উদ্ধার হয়, যার বাজার মূল্য 30 লাখ টাকার মতো। পুলিশের দাবি, অভিযুক্ত তহসিন পালানোর চেষ্টা করছিলেন। ঝাড়খণ্ডের দিকে যাচ্ছিলেন, সেই সময় ফাঁদ পেতে তাকে পাকড়াও করা হয়। 19 নম্বর জাতীয় সড়কে চন্দ্রচূড় মন্দিরের মোড়ের কাছে তহসিনকে গ্রেপ্তার করে পুলিশ। আসানসোলের রেলপাড়া জাহাঙ্গীর মহল্লার একাধিক বাসিন্দা তহসিনের বিরুদ্ধে তাদের সঞ্চয়ের টাকা আত্মসাতের অভিযোগ তুলেছেন। তাদের অভিযোগ, বেশি রিটার্নের লোভ দেখিয়ে প্রতারণা করেছেন তহসিন। মাসে মাসে মোটা অঙ্কের সুদের প্রতিশ্রুতি দিয়েছিলেন। প্রথম দিকে বিনিয়োগকারীরা লাভবান হলেও পরে অ্যাকাউন্টে টাকা ঢোকা বন্ধ করে দেয়। এরপর টাকা ফেরতের দাবিতে গত বুধবার তহসিনের বাড়ির সামনে বিক্ষোভ এবং পরে থানায় অভিযোগ দায়ের করেন বিনিয়োগকারীদের একাংশ। সেই গয়না বিক্রি করে লগ্নিকারীদের টাকা ফেরত
দেওয়ার উদ্দেশ্য ছিল, পালিয়ে যাওয়া নয়। সিআরপিসি 41-এর নোটিশ দেওয়া হয়নি, থানায় ডেকে পাঠানো হয়নি, আত্মপক্ষ সমর্থনের সুযোগ দেওয়া হয়নি, গ্রেপ্তারি আইনসম্মত হয়নি। সুপ্রিম কোর্টের নির্দেশ অমান্য করা হয়েছে। তবে তৃণমূল মাইনরিটি সেলের জেলা সহসভাপতির ছেলে তহসিন আহমেদ গ্রেপ্তার হওয়ার পরেও সরগরম রাজ্য রাজনীতি। বিরোধীদের কটাক্ষ, আসানসোলের চিটফান্ডের কায়দায় এই প্রতারণা চক্র বহুদিনের। পুলিশ সব জেনেও ব্যবস্থা নেয়নি, এখন লোক দেখাতে গ্রেপ্তার করেছে তহসিন আহমেদকে। তহসিনের মাথার উপরে অনেক বড় বড় তৃণমূল নেতা মন্ত্রীরা রয়েছেন। চুনোপুটি নয়, বড় মাথাদের বিরুদ্ধেই ব্যবস্থা নিতে হবে বলে দাবি জানিয়েছে বিরোধীরা। বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা বলেন, তৃণমূল নেতার ছেলেকে ধরে কি পরিস্থিতি ঠান্ডা করার চেষ্টা করছে প্রশাসন? এখানকার তৃণমূল নেতারা এই চুরির কথা জানতেন না? যে টাকা চুরি করেছে সেই টাকা ফেরত দিতে হবে। পুলিশকে দিয়ে এই নাটকের দরকার নেই। পয়সা ফেরত না দিলে প্রতিটি থানা আমরা ঘেরাও করব। চিটফান্ড কেলেঙ্কারির ঘটনায় দায় এড়িয়ে তৃণমূল নেতৃত্বের দাবি, তহসিনের বাবা শাকিল আহমেদ এখন দলের কোনো পদে নেই যদি জেলা তৃণমূলের এই দাবিকে মানতে নারাজ বিরোধীরা। এসআইআর কার্ড সিএএতে ইন। রবিবার দুপুরে হিন্দু উদ্বাস্তুদের নিয়ে এই বার্তা দিলেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর। এসআইআর নিয়ে যখন বাড়ছে চাপানোত্তর, উদ্বিগ্ন বাংলাদেশ থেকে আগত মতুয়া রাজবংশীরা, সেই আবহে উত্তর 24 পরগনার ঠাকুরনগর ঠাকুরবাড়িতে আয়োজিত আন্তর্জাতিক মতুয়া গোসাই সম্মেলন থেকে তিনি বলেন, এসআইআর নাম বাদ গেলে সিএএ করা মানে তো সে নাগরিক। এটা শাক দিয়ে মাছ ডাকার চেষ্টা ব্যর্থ। মতুয়াদের পুরোপুরি আমরা পাশে রয়েছে, মুখ্যমন্ত্রী তাদের পাশে রয়েছেন। ভোটার তালিকা থেকে বেনো জল দূর করতে এসআইআর যে বড় পরিক্রমা, এর পক্ষে সওয়াল করেছে বিজেপি। অবশ্য কুণালের দাবি, এটা তারা দিশাহারা কৌশলের নজির। এদিন তিনি আরও বলেন, বিজেপির দিশাহারা বাংলার টাকা বকেয়া উপেক্ষা করছে, বাংলার কথা বললে পুশব্যাক করছে। এবার ভোটার তালিকায় কারচুপি করবে, লোক দেখাচ্ছে মুসলিমদের টার্গেট করছে, কিন্তু হিন্দুরা এবার বিপদে পড়ছে। রাজবংশী কারা? হিন্দু। তারা সংযোজন করে বিজেপি শুধু মুসলিমদের কথা বলছে, কিন্তু অনেক হিন্দু সম্প্রদায়ের মানুষের ওপর প্রভাব পড়তে চলেছে। না হলে এখান থেকে কেন বারবার বলতে হচ্ছে যে এসআইআরে বাদ গেলে সিএএতে ঢুকিয়ে দেওয়া হবে? সম্প্রতি কমিশনের প্রস্তুতি বৈঠক এবং তামিলনাড়ুর এসআইআর ঘোষণার পর এবার বাংলা নিয়ে বেড়েছে জল্পনা। এই আবহে তড়িঘড়ি সাংবাদিক বৈঠকের জেরে জল্পনা তৈরি হয়েছে বাংলায় এসআইআর সম্ভাবনা নিয়েও। রাত পোহালেই এসআইআর ঘোষণা হতে পারে বলে মনে করছেন একাংশ। বাংলায় পরিযায়ী শ্রমিকদের রহস্যমৃত্যু। উত্তরপ্রদেশে কানপুরের রেললাইনের ধার থেকে উদ্ধার হলো বীরভূমের বাসিন্দা প্রতীক হেমব্রমের দেহ। তার দেহে একাধিক আঘাতের চিহ্ন পাওয়া গিয়েছে, যার জেরে অনুমান করা হয়েছে কেউ বা কারা তাকে পিটিয়ে খুন করেছে। এদিকে ঘটনার প্রকাশ্যে আসতেই সরব হয়েছে তৃণমূল। মৃতের পরিবারের দাবি, এটা কোনোভাবেই স্বাভাবিক মৃত্যু নয়। মৃতের স্ত্রী শর্মিলা হেমব্রম বলেন, শেষবার ওর সঙ্গে যখন কথা হয় মনে হয়েছিল আতঙ্কে রয়েছে, কিছু একটা লুকোচ্ছিল, তারপর আর ফোনে পাওয়া যায়নি। আমরা নিশ্চিত ওকে খুন করা হয়েছে। পরিবারের সদস্য নিমাই মুর্মু ক্ষোভ প্রকাশ করে বলেন, কাজ করতে গিয়েছিল চেন্নাই, অথচ মৃতদেহ মিলল উত্তরপ্রদেশে। কিভাবে এত দূর গেল, তদন্ত করুক প্রশাসন। এদিকে বীরভূম জেলা প্রশাসনের তরফে উত্তরপ্রদেশের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। সোমবার প্রতীকের দেহ রাজ্যে ফিরিয়ে আনা হবে। এদিকে বীরভূমে যুবকের মৃত্যুর ঘটনায় বাঙালি বিদ্বেষের অভিযোগ তুলছে তৃণমূল। ডবল ইঞ্জিন উত্তরপ্রদেশকে তোপ ডেকে সোশ্যাল মিডিয়ায় লেখা হয়েছে, যোগী আদিত্যনাথ উত্তরপ্রদেশ থেকে জঙ্গল রাজ্যে বাঙালিদের উপর নিপীড়নকে এখন যেন রাজ্য রাজনীতির অংশ করে তুলছেন। বিজেপির ডবল ইঞ্জিন রাজ্যগুলিতে অন্যায়ভাবে বাঙালি নিপীড়ন এখন শুধুমাত্র আটক করা কিংবা দেশ ছাড়াতেই থেমে নেই, সেটা হত্যার পর্যায়ে পৌঁছে গিয়েছে। অন্যদিকে বিজেপির পতন শুরু হয়ে গেছে বাংলার মাটি থেকেই 2026-এ। ভবানীপুর বিধানসভাকে কেন্দ্র করে আবারও উত্তপ্ত হয়েছে রাজ্য রাজনীতি। ভবানীপুরে মমতার বিরুদ্ধে লড়াই এবার আরও কড়া স্বরে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সামনে পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন, আর তার আগে ভবানীপুরে বিজেপি শিবিরে মনোবল চাঙ্গা করতে রীতিমতো ভোকাল টনিক দিয়েছেন তিনি। এই বার্তায় রাজনৈতিক মহলের একাংশ বুঝে নিয়েছে। ভবানীপুরের প্রধান মুখ হিসেবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে টার্গেট করেছেন শুভেন্দু। পিছিল ভূখণ্ড ভবানীপুর, তাই তার আগে মনোবল নিয়ে বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআর ক্যাম্পেন, বিজেপির সক্রিয়তা বাড়ানোর নির্দেশ দিয়েছেন শুভেন্দু। আগামী ভোট যুদ্ধে বুথ থেকে ভোটার তালিকায় সব জায়গায় শক্তি বাড়ানোর বার্তা রাখলেন তিনি। 2021 সালের উপনির্বাচনে ভবানীপুরে 56,000 ভোটে জিতেছিলেন মমতা, কিন্তু 2024 লোকসভায় বিজেপির ব্যবধানে নামিয়ে আনে প্রায় 7,500-এ। 8টি ওয়ার্ডের মধ্যে 5টিতে এগিয়েছিলেন বিজেপি প্রার্থী দেবশ্রী চৌধুরী। এই পরিসংখ্যান তুলে ধরে বিজেপির দলনেতা কর্মীদের উজ্জীবিত করেন। কিন্তু শুভেন্দু কেন নিজে লড়ছেন না, এটাই এখন সবথেকে বড় রাজনৈতিক প্রশ্ন। কয়েক মাস আগেও নিজেদের লড়ার ইঙ্গিত দিয়েছেন শুভেন্দু অধিকারী, কিন্তু এখন স্পষ্টভাবে অন্য প্রার্থীকে সামনে আনার চেষ্টা করছেন তিনি। বিশ্লেষকদের মতে ভবানীপুরে মমতার বিরুদ্ধে লড়াই বিজেপির পক্ষে কঠিনতম চ্যালেঞ্জ। 2011 থেকে এই কেন্দ্রের তৃণমূল নেত্রী সংগঠন জনপ্রিয়তা দুটোই দুর্ভাগ্য। অন্যদিকে শুভেন্দু ঝুঁকি না নিয়ে অন্যকে লড়ানোর প্রস্তুতি নিচ্ছেন। নিজের ভাবমূর্তির ওপর নন্দীগ্রামের মতো নতুন বিতর্ক চান না তিনি। অনেকে আবার মনে করছেন শুভেন্দুর রাজ্যজোড়া ভূমিকায় তার প্রধান অস্ত্র, তাই তাকে প্রধান কৌশলবিদ হিসাবেই বিজেপি চাইছে। ফের খেলা হবে সুর অনুব্রত মণ্ডলের। রবিবার বীরভূমের সাঁইথিয়ার মঠ পলাশা গ্রাম ফুটবল খেলার উদ্বোধনে গিয়ে অনুব্রত মণ্ডল বলেন, পশ্চিমবঙ্গ জুড়ে আগামী বছর 26-এ নির্বাচনের আগে খেলা হবে। আপনারাও খেলবেন, বন্ধুরাও খেলবেন, আমরাও খেলবো। তিনি এও বলেন, অতি দ্রুততার সঙ্গে তিনি চেষ্টা করবেন এই মাঠটিকে আরও সুন্দর করে খেলার পরিবেশ অনুযায়ী গড়ে তুলতে।
আগামী দিন তিনি আবার এই মাঠে আসবেন রাজনৈতিক সভা করতে বলেও কথা দেন। শাসক দলের পক্ষ থেকে খেলা হবে শব্দটি অত্যন্ত জনপ্রিয় এবং পরিচিত শব্দ বঙ্গ রাজনীতিতে। মুখ্যমন্ত্রী তথা রাজ্যের তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় এই শব্দ বারবার বিভিন্ন জনসভায় ব্যবহার করতে শোনা গিয়েছে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ও এই শব্দ তার ভাষণে ব্যবহার করেন। তৃণমূলের রাজনৈতিক দলের নেতাদের পাশাপাশি বিরোধী দল বিজেপিও এই শব্দ নিয়ে রাজ্যের শাসক দলকে রাজনৈতিক নিশানা করে থাকে। 26শে বিধানসভা নির্বাচনের আগে তাই অনুব্রত মণ্ডল তার চেনা সুর ফের কণ্ঠে নিয়ে এলেন। দাপট নয়, বিনয়ের সঙ্গে এই পোড় খাওয়া রাজনৈতিক নেতা বঙ্গ রাজনীতিতে এই বার্তাই দিলেন। বিধানসভা নির্বাচনে রাজ্য সর্বত্র যেমন খেলা হবে, ঠিক তেমনই একই চিত্র ফুটে উঠবে বীরভূমের মাটিতেও। দীর্ঘ জেল যাত্রার পর জামিনে মুক্তি পেয়ে বীরভূমের রাজনীতিতে জায়গা ফিরে পেয়েছেন অনুব্রত মণ্ডল। বাড়ানো হয়েছে তার নিরাপত্তা কর্মীর সংখ্যাও। দলনেত্রী নিজে জেলার তরফে গুরুদায়িত্ব দিয়েছেন অনুব্রত মণ্ডলের কাঁধে। সেখানে দাঁড়িয়ে আগামী বছর বিধানসভা নির্বাচন থেকে সবথেকে বেশি আসনের প্রার্থী জয়ী করে কাশফুল শিবিরকে বিধানসভায় শক্তপোক্ত জায়গা পৌঁছে দিতে মৌড়া অনুব্রত মণ্ডল। অন্যদিকে উৎসবের মরশুম কাটতেই শুরু হয়েছে রাজনৈতিক কর্মসূচি। জগদ্ধাত্রী পুজো মিটে গেলে তৃণমূল কংগ্রেস ব্লকে ব্লকে এসআইআর সহ আগামী বছরের নির্বাচনকে সামনে রেখে কর্মীদের মধ্যে ভরসা জোগাতে একাধিক মিটিং করবে। তার আগে বীরভূমের মাটিতে খেলা হবে ডাক দিয়ে অনুব্রত মণ্ডল বুঝিয়ে দিলেন রাজ্যের শাসক দল ফের প্রস্তুত আগামী বছরের নির্বাচনের লড়াই এবং জয়লাভের জন্য। প্রিয় দর্শক, নিয়মিত সঠিক খবরগুলি সঠিক টাইমে পেতে সাবস্ক্রাইব করুন আপডেট বাংলা চ্যানেলটিকে। ধন্যবাদ।